পানিতে ছোঁয়ানো যাচ্ছে। পয়সা উসুল এখানে দাঁড়ানোর মতো কোনো ওয়েই নাই, ইচ্ছা মতো বড় বড় ধরে ফেলছি 20 বছরের অভিজ্ঞতা আছে কাঁকড়া ধরার। আসসালামু আলাইকুম, সাগরকন্যা কুয়াকাটা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুব এক্সাইটিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা আমাদের অডিয়েন্সের মধ্যে থেকে 2 জনকে ফুল কুয়াকাটা ট্যুর গিফট করব। এই গিফটটা পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট কমেন্ট বক্সে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তারাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই কমেন্টকারীর মধ্যে থেকে আমরা লটারির মাধ্যমে 2 জনকে গিফট করব। আর র্যাফেল ড্র সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও সবচেয়ে কম খরচে কীভাবে ঢাকা থেকে কুয়াকাটা ট্যুর দিবেন সেই সম্পর্কিত ইনফরমেশন কিন্তু থাকছে আজকের ভিডিওতে। ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার আজকের আমাদের ভ্রমণ সঙ্গী হচ্ছে সাকুরা পরিবহন। সাকুরা পরিবহনের নন এসি বাসে করে আমরা যাচ্ছি ঢাকা থেকে কুয়াকাটা, যার ভাড়া পড়েছে আমাদের কাছে 750 টাকা করে। আমরা আমাদের টিকিটগুলো বিডি টিকিটস থেকে কেটেছি, যার জন্য কিন্তু একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্টে পেয়েছি। আপনারা কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য বিডি টিকিটস থেকে টিকিট কাটতে পারবেন, এবং বর্তমানে কিন্তু তাদের একটা ভালো পরিমাণ ডিসকাউন্ট চলছে, যার জন্য আপনারা কিন্তু কাউন্টার থেকেও কম প্রাইসে কিনতে পারবেন তাদের থেকে টিকিটগুলো। আমাদের বাসটা ছিল রাত 11:30টায়, বাট আমাদের বাসটা 1 ঘন্টা দেরি করে রাত 12:30টার দিকে ঢাকা থেকে ছাড়ে। বলে রাখা ভালো, ঢাকা থেকে কুয়াকাটা পৌঁছাতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা, এবং ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 780 কিলোমিটার। এ পর্যায়ে সাগরকন্যা কুয়াকাটা সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করছি। কুয়াকাটা বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। কুয়াকাটা থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত একসাথে উপভোগ করতে পারবেন, এবং যার জন্য কিন্তু প্রতি বছর হাজারো দর্শনার্থী এখানে ভিড় করেন। প্লাস আপনি কিন্তু এখানে পাচ্ছেন লেবুর বন, ঝাউবন, রাখাইন পল্লী ছাড়াও আরও বেশ কয়েকটি স্পট। তো সবগুলো প্লেসে আমরা ঘুরবো, এবং সবগুলো প্লেস ইনফরমেশনও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সকাল প্রায় 7:30টার দিকে আমরা কুয়াকাটাতে পৌঁছে গেছি। বাট একটা মজার জিনিস, আমাদের ওঠার সময় দেখছিলেন আমরা সাকুরা পরিবহনে উঠতেছি, বাট আমরা নামতেছি কিন্তু সোনার বাংলা থেকে। এর কারণটা হচ্ছে মাঝপথে সাকুরা পরিবহন আমাদের একটা লোকাল বাসে উঠাই দিছে, কারণ তারা কলাপাড়া যাবে না, যার জন্য তাদের সাথে আমরা একটা বিশাল ঝগড়া হয়ে গেছে। দিয়ে দিলে তো তাহলে তো আমি তো এই যে কলাপাড়ার টিকিটই কাটতাম, আমি তো কুয়াকাটার টিকিট কাটতাম না। তোমরা আরো কাহিনী করো, এর আগেও দেখছি যে কুয়াকাটার যাত্রী দেখলে তোমরা সবসময় কাহিনী করো। তো কি আর করার, বেড বাস খেয়া শুরুতেই টুকটাকে মাটি করার কোনো দরকার নাই। আমরা সোনার বাংলাতে উঠে গেলাম এবং কুয়াকাটাতে পৌঁছে গেলাম। আসসালামু আলাইকুম। কুয়াকাটা থেকে সবাইকে একটা ঠান্ডা ঠান্ডা শুভ সকাল। কারণ কুয়াকাটার ওয়েদারটা আজকে বেশ ঠান্ডা, বৃষ্টি হচ্ছিল। তো আমরা ঢাকা থেকে প্রায় 7.5 ঘন্টা একটা জার্নি করে এখন হচ্ছে 7:30 সকাল আমরা চলে আসছি কুয়াকাটাতে। বেসিক্যালি এই জায়গাটাতেই কুয়াকাটাগামী সকল বাস আপনাকে এই জায়গাটা থেকে নামিয়ে দেবে। এখন আমরা সকালে নাস্তা করব, ফ্রেশ হয়ে গেছি অলরেডি। নাস্তা করে তারপর আমরা হোটেল খুঁজতে যাবো। বেসিক্যালি হচ্ছে এই দিকে হচ্ছে ইয়েটা, বৃষ্টি হচ্ছে এই দিকে, আমরা এখান থেকে নাস্তা করে এই দিকে রওনা দিব। তো এখন নাস্তা করা যাক। আমরা কুয়াকাটার বাস স্ট্যান্ডের সামনে থেকে একটা হোটেল থেকে নাস্তা করে নিয়েছি, যেখানে আমাদের পার পার্সন খরচ পড়ছে 50 থেকে 60 টাকা। নাস্তা শেষ করে আমরা এই ধরনের একটা খোলা ভ্যানে করে যাচ্ছি কুয়াকাটার বিচের পাড়ে, যেখানে আমরা যে হোটেল খুঁজবো। এই ধরনের ভ্যানগুলোতে ঘোরার কিন্তু একটা আলাদা মজা আছে। আচ্ছা, আমরা নাস্তা করে বের হয়ে গেছি। আমাদের ট্যুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে হোটেল বুকিং। তো এই কুয়াকাটা হোটেল বুকিং এ আমরা একটু একটা পদ্ধতি শিখিয়ে দিই। সেটা হচ্ছে আজকে হচ্ছে সানডে, যেহেতু সাপ্তাহিক ছুটি পড়ে না, সরকারি ছুটিও নেই। তো অন স্পটে এসে যখন হোটেল বুকিং করা হয় অনেক ডিসকাউন্ট পাওয়া যায়। তো এই জন্যই আমরা আর কি এই কুয়াকাটা ট্যুরটাতে অন স্পটে এসে টিকিট কাটা, হোটেল বুকিং করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা কয়েকটা হোটেল ঘোরার পরে আমরা বিচের পর একটা হোটেল নিয়ে নিয়েছি। আমাদের হোটেল নাম হচ্ছে হোটেল নিউ সি বিচ ইন্টারন্যাশনাল। এই হোটেলের আমরা একদম উপরতলায় 5 তলাতে একটা বিচ ভিউ হোটেল রুম নিয়েছি, যেখান থেকে বিচের কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে। আর আমরা একটু বড় বা উপরের দিকে রুমগুলো খুঁজেছি, যেখান থেকে কিন্তু আসলে বিচের ভিউটা খুব সুন্দর আসে।
আর এই রুমটাতে কিন্তু আপনারা 4 জন থাকতে পারবেন। আর এই ভাড়া পড়েছে আমাদের কাছে 1300 টাকা। 1300 টাকায় এসি রুম 4 জন থাকার ক্যাপাসিটি হিসাবে ভাড়া অনেক কম। সো আপনারা যারা কুয়াকাটা আসবেন অফ ডে ছাড়াতে যদি আসেন তাহলে কিন্তু এই ধরনের কমে কিন্তু হোটেল বুকিং করতে পারবেন। হোটেল বুকিং এর পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে সবকিছু রেডি করে রেখে দেন ইয়েতে চলে যায়, বিচে চলে যায়। সো আমরা এখন এই কাজটাই করতেছি, সবাই মিলে বিচে চলে যাচ্ছি। বিচে যাবো পুরা এখন বিচে চলে আসছি আমাদের হোটেল থেকে। হোটেলের নাম হচ্ছে নিউ বিচ ভিউ না সি ভিউ, সরি নিউ সি ভিউ। এইখান থেকে বিচে আসতে লাগে কত 20 সেকেন্ড। আমি একটু ঘুরিয়ে দেখাই আমার হোটেলটা। জাস্ট এই বিল্ডিংটা হচ্ছে এইখান হচ্ছে আর শালার একটা বিষয়, ক্যামেরা ঘুরাইলেই ময়লা, এত ময়লা এখানে যে মানুষ কেন পালায়। তো বিচে অনেক গরম লাগতেছে, তো যার জন্য দেখলাম এখানে ডাব আছে, তো ডাব খেয়ে তারপর বিচে নামবো। বিচে চলে আসছি হিউজ নয়েজ আর হচ্ছে বিচে আজকে আর বিচে অনেক বাতাস, পানিরও ঢেউ আছে মাশাআল্লাহ, যার কারণে আর কি আমরা ঠিকভাবে কথা বলতে পারতেছি না। তো বিচে আজকে অনেক মানুষ মাশাআল্লাহ। আর আসলে কুয়াকাটা সমুদ্র দিয়ে আসলে সাগর এখানে আসলে মনে হয় যে আসলে না আসলেই সাগর কথা। তো মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ পাইছি, এখন কিছুক্ষণ এনজয় করবো, আপনারাও দেখেন। এখন আমরা আসছি পুরো জোয়ারের টাইমে, যার জন্য পানি অনেক তো জোয়ারের ভিতরে পুরো মেইন পানির মধ্যে নামবে এখন ডুবাটা দিতে। আচ্ছা এইবার বলি কেন টাকা খরচ করে কুয়াকাটায় সাগরকন্যা কুয়াকাটায় কেন আনবেন? সেটা হচ্ছে আমরা গত বছর 2 বার কক্সবাজার, একবার সেন্ট মার্টিন গিয়েছিলাম, বাট সমুদ্রের এইরকম বড় বড় সব ঢেউ আমার পেছনে, এই ঢেউগুলো আমরা পাই নাই। তো কুয়াকাটাকে আমি এখান থেকে একটু বেশি মার্ক করে রাখবোই, তো এই জন্য কুয়াকাটা আসতে পারেন, তাই না? এক্স্যাক্টলি। আর এখানে আরেকটা ভালো পয়েন্ট আছে, যেটা হচ্ছে যে কোনো সমুদ্রে গেলে কিন্তু পানি কিন্তু আচ্ছা পানি লবণাক্ত, বাট এটা কিন্তু লবণাক্ত না, মানে অনেকটা বৃষ্টি, যার ফলে পানি মুখে গেলে কোনো সমস্যা হচ্ছে না। আর হচ্ছে ভেবে বারবার গা পাকা দিয়ে সামনে নিয়ে যাচ্ছে। তো আমরা সমুদ্রেতে প্রচুর ডুবাডুবি করে হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন আমরা রওনা দিব বাইক দিয়ে এই কুয়াকাটার যে স্পটগুলা ওইগুলা ঘুরবো। সো আমরা কোথায় কোথায় যাচ্ছি এবং আপনারা এসে কোথায় কোথায় ঘুরবেন তা দেখতে আমাদের সাথেই থাকুন। কুয়াকাটায় বাইক ভাড়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে তারা নিজেরা ঝগড়া লেগে গেছে। লাস্টে আমরা চুজ করছি আমাদের হোটেলেরই যে একজন বাইকার আছে তাকে, তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত ট্যুরিস্ট গাইড, তার লাইসেন্স নাম্বার হচ্ছে 324, তার গেঞ্জি দেখবেন লেখা আছে। তো সেফটি পারপাসে আমরা তাকে চুজ করছি। আমরা তার নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। গঙ্গামতি ম্যানগ্রোভ বন, আচ্ছা তারপরে ওই জায়গা থেকে যে আপনার গঙ্গামতি সূর্যোদয় স্পট আছে, ওই জায়গায় দোনা আছে বসার জন্য, ওই জায়গায় আমরা বসবো, ওই সময় টমাই দেবো। এরপরে আবার গঙ্গামতির একটা ক্যানেল আছে, ক্যানেলটা
কাগজচর দ্বীপে যাবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে ফেলছি। প্রথমে তাহলে আমরা এই জালাল ভাইয়ের সাথে আজকে রওনা দিতেছি। আজকে আমাদের পাইলট হচ্ছে জালাল ভাই। টোটাল আমরা 3 জন, 2টা বাইক নিয়েছি। সামনের বাইকে হচ্ছে 2 জন, আর এই বাইকে হচ্ছে আমি, কারণ একটু বেনিফিট আছে ওয়েট বেশি থাকা। কুয়াকাটা ট্যুরের সবচেয়ে বেস্ট পার্ট বলতে পারেন সাগরের পাড়ে এভাবে বাইকে ঘুরে বেড়ানো। আর এভাবে বাইকে ঘোরার জন্য আমাদের খরচ পড়ছে পার বাইক 800 টাকা করে, এবং এই বাইক আমাদের কুয়াকাটার সবগুলো প্লেস ঘুরে দেখাবে। তো আমরা বাইক দিয়ে হোটেল থেকে অলমোস্ট 15 মিনিটস রাইড করে, আর রাইডটা খুব মজা ছিল, কারণ রাইডটা একেবারে সমুদ্রের পাড়ে দিয়েই ছিল। চলে আসছি আজকের প্রথম স্পটে, এটা হচ্ছে গঙ্গামতির ম্যানগ্রোভ ফরেস্ট। সো এখানে আসলে কি দেখবেন, এখানে আসলে সুন্দরবনের যেই গাছগুলো দেখা যায়, বেসিক্যালি ওই গাছগুলো দেখা যায়, আর হচ্ছে শ্বাসমূর্তি, প্রচুর ঝিনুক আছে, জায়গাটা সুন্দর। সো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে দেন আমরা চলে যাব পরবর্তী স্পটে। আবারও বলে রাখি, বাইক রাইডটা হচ্ছে মাথা নষ্ট করা জার্নি, কারণ আপনি সমুদ্র প্রকৃতি দেখে দেখে বাইকে রাইডটা আসলে যদি আপনারা করেন তাহলে এটার ফিল বুঝতে পারবেন। আমি আসলে কতটুকু বলে বা ভিডিও করে কতটুকু বোঝাতে পারি, এটা আসলে লিমিটেশন থেকেই যাচ্ছে, পুরাটা আসলে বোঝানো সম্ভব না। অ্যাকচুয়ালি আমরা বাসা থেকে বের হইলে বুঝতে পারি আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। আলহামদুলিল্লাহ, আজকের দৃশ্যটা পুরা একদম একদম স্যাটিসফাইড করে দিচ্ছে। তো আমরা এখন গঙ্গামতির এই ম্যানগ্রোভ ফরেস্ট থেকে কোথায় যাব? আর এইখানে আমি সুন্দরবনের কিছু গাছ দেখতে পাচ্ছি। এই গাছের আসলে গাছগুলোর নাম কি, এগুলো সব আমরা এই আমাদের দেলোয়ার ভাই থেকে জেনে নিই। আমাদের আমরা ম্যানগ্রোভ বন, যেমন সুন্দরবনে যে ম্যানগ্রোভ বন এগুলো আছে, ম্যানগ্রোভে যে গাছ হয়। তারপর এই স্পটটা দেখে আমরা যাবো সূর্যোদয়ের স্পট, যেখানে সূর্যোদয় দেখে মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ, এখন যদিও সূর্যোদয় দেখতে পারবো না, আমরা বিকালের দিকে আসছি, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখান থেকে সমুদ্রের একটা বিশাল একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে সুন্দরবনের কেওড়া ফল, এটা খাওয়া যায়। এই ভাইয়া আমাদেরকে দেখাবে এটা কিভাবে খাওয়া হয়। এই সুন্দর ফল, সুস্বাদু ফল। কুয়াকাটা যাবেন, বড় বড় রেস্টুরেন্টে যাবেন, এই ফলের কবে কেওড়া জলের ফল, এই যে কেওড়া কত সুন্দর। এটা দিয়ে কি কেওড়া জল বানায়? আমাদেরকে এখন কি নদী পারাইতে হবে না? এখন তারাই আমরা দ্বীপে যাইতে হবে। দ্বীপে গেলে কয়েক সাইডে পানি মাছটা দ্বীপ, ওই যে আপনার ই পাইতে আছে লাল কাঁকড়া, যে এটা তো অনেক মজা। কাঁকড়া দেখতে পারবেন ওই দ্বীপে গেলে। আমরা এখন যাচ্ছি লাল কাঁকড়ার বিচের দিকে। লাল কাঁকড়ার বিচে যে লাল কাঁকড়া ধরা যায় কিনা দেখি। ধরে ফেলছি 20 বছরের অভিজ্ঞতা আছে কাঁকড়া ধরার। আমরা কাউয়ার চর থেকে আমরা এসে পড়ছি লাল কাঁকড়ার চরে। অনেক লাল কাঁকড়া, কিন্তু কাছে গেলে সব তুলনায় এখানে লাল কাঁকড়া অনেক। আর
চলে আসছি সমুদ্রের হাওয়া খাইতে খাইতে, বাইক রাইড করে করে আমরা চলে আসছি, এটা কি কাউয়ার চর, ওবায়দুল কাদের। যাই হোক, এখানে এসে আমরা খাবার টাবার খাবো, খাবার খেয়ে আমরা যাবো রাখাইন বলুন, তাই না? কাওয়ারচরের পাশে একটা বড় ঝাউবন আছে, এই ঝাউবনটার পাশে বসে কিছুক্ষণ সময় পার করতে পারেন। খাবারটা আরেকটা বিষয় হচ্ছে, আপনার হাতে যদি টাইম থাকে তাহলে আপনি খাবার অর্ডার দিয়ে খুব ভালো মতো খেতে পারবেন, বাট আমাদের হাতে খুব বেশি টাইম নেই, আমরা এখন এটা করতে পারবো না। বাট মাছটা হয়তো আমরা সিলেক্ট করে দেবো, বাকি যা যা পাই তা খেয়ে নেব। আসসালামু আলাইকুম কাকা, এই যে এই চিংড়িগুলা আর হচ্ছে 2টা ইলিশ, কত টাকা? আমরা এখানে কিছু ইলিশ মাছ এবং চিংড়ি মাছ নিয়েছি, সব মিলিয়ে খাবার দাবার সহকারে ভাত, ডাল, ভর্তা, 3 জনের খরচ পড়েছে 1000 টাকা। ইলিশ মাছ কিনা ইন্ডিয়াতে প্যাক করে ফেললাম 3 জন মিলে, খেয়ে আমরা এখন ইয়াতে যাবো, এই পরবর্তী ডেস্টিনেশন হয়তো বা রাখাইন পল্লী। তো ওইখানে যাব, দেখা যাক ওইখানে গিয়ে ভাই দেখি ডাকতেছে। তো লাঞ্চ করে আমরা এখন চলে আসি রাখাইন জাদুঘরে। এইখানে আমরা 3টা স্পট দেখবো, কি কি দেখবো ওইখানে গিয়ে বলবো। ঠিক আছে। এই রাখাইন জাদুঘরে ঢোকার এন্ট্রি হচ্ছে 10 টাকা, আর এখানে কিন্তু অবশ্যই আপনাকে জুতা খুলে ভিতরে প্রবেশ করতে হবে। এখানে ভিতরে প্রবেশ করার পরে একটা বিশাল বড় বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি, আর এই মূর্তিটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ এখানে আসে, আর এটা মেইনলি বৌদ্ধদের একটা প্রার্থনালয়। আর এর পাশে কিন্তু আছে কুয়াকাটার মিষ্টি পানির কূপ। রাখাইনপল্লির পাশে এখানে রাখাইনদের একটা মার্কেট আছে, যেখানে রাখাইনদের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এই মার্কেটটা ঘুরে আমরা আবার কুয়াকাটা ব্যাক করি। এখন বাজে 7:30, আমরা যাব বিচে, রাতের বিচ উপভোগ করবো, ফিশ ফ্রাই এগুলো খাবো, তারপর আবার হোটেলে ব্যাক করবো। সমুদ্রের পাড়ে যেয়ে কিন্তু রাতের বেলা যদি একটু না বসে থাকেন বাতাসে, তাহলে কিন্তু সমুদ্রে দেখার একটা বড় পার্টি মিস করবেন। কুয়াকাটার বিচের পাশে সন্ধ্যার পরে কিন্তু বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের পসরা নিয়ে বসে। এখান থেকে কিন্তু আপনি চাইলে নিজে পছন্দ করে মাছ বারবিকিউ অথবা ফ্রাই করে কিন্তু খেতে পারবেন। সমুদ্রের রাতের সৌন্দর্যটা কিন্তু একটু বেশি সুন্দর। আমরা 2টা বেঞ্চ ঘন্টা প্রতি 30 টাকা ভাড়া নিয়ে বেশ কিছুক্ষণ এই বিচের পাশেই ছিলাম, দেন আমরা আমাদের হোটেলে ব্যাক করি। আর হ্যাঁ, আপনি কিন্তু কুয়াকাটাতে বিভিন্ন ধরনের হোটেল পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনি আপনার রাতের খাবারটা শেষ করে নিতে পারবেন, যার জন্য আপনার খরচ পড়বে 150 থেকে 200 টাকা। গুড মর্নিং ফ্রম কুয়াকাটা। দ্বিতীয় দিনের মতো সবাইকে স্বাগত জানাচ্ছি কুয়াকাটা থেকে। কুয়াকাটা দ্বিতীয় দিনে কিন্তু আমাদের প্ল্যান ছিল যেটা সকাল সকাল উঠে সূর্যোদয় দেখা, বাট আকাশে কিন্তু অনেক মেঘ, যার জন্য কিন্তু আমরা সূর্যোদয় দেখতে পারি নাই, আফসোস। বাট আপনারা যারা কুয়াকাটা আসবেন তারা কিন্তু চেষ্টা করবেন একটু ওয়েদারটা দেখে আসার জন্য। আমরা যখন কুয়াকাটাতে আসি, এটা কিন্তু এখন অফ সিজন, যার জন্য কিছুক্ষণ পর পরে বৃষ্টি হয়, আকাশ মেঘলা থাকে, প্রচুর বাতাস, যার জন্য কিন্তু আমাদের ড্রোন ফ্লাই করতেও সমস্যা হচ্ছে। তবুও আমরা চেষ্টা করবো যেহেতু সূর্যোদয় দেখতে পারি নাই, সকালের বিচের সৌন্দর্যটা আপনাদের সিনেমেটিক এবং ড্রোন ভিউয়ের মাধ্যমে দেখার জন্য। বাইক নিয়ে বের হয়ে গেছি এই দিকের স্পটগুলো দেখার জন্য। সো আমরা এখন কোথায় যাব? আমাদের বাইকার যে দেলোয়ার ভাই আছে, বাই থেকে জেনে নেই। দেলোয়ার ভাই, আজকে আমাদের কুয়াকাটা ট্যুরের 2য় দিন, আমরা আজকে কোথায় যাবো? প্রথম আমরা লেবুরচরে। ঠিক আছে, চলে যা যাক। বেশ কয়েকটা স্পট বাকি আছে,
সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে লেবুর চর, সুন্দরবনের অংশ, পাথরচর বলে যেটাকে। তারপরে আমরা যাব বাংলাদেশের সবচেয়ে বড়, এখন পর্যন্ত মানে এইখানে যারা আছে তারা ক্লেম করে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ঝাউবন হচ্ছে এইখানে 3 নদীর মহানন্দ ঝাউবন। তো আমরা সেদিকে যাচ্ছি। লেবুচরে জার্নিতে আমরা বেশ কিছুক্ষণ দিয়ে আসার পর বাইকের ভাইয়া বললো যে বাইক রাইড জার্নিটাকে আরেকটু রোমাঞ্চকর করা দরকার, চলেন সমুদ্র পাড়ে দিয়ে যাই। 10 মিনিটের মতো বাইক রাইড করে আমরা এখন চলে আসি, এটাকে বলে লেম্বুচর। তো লেম্বুচরে আসলে কি দেখবেন, লেম্বুচরে আসলে কিছুই নেই, জাস্ট সুন্দরবনের কিছু গাছ আছে এই তো। আর হচ্ছে এই জায়গাটার নাম কেন লেম্বুচর হয়েছে এটা নিয়ে একটা গল্প আছে, চলেন গল্পটা আমাদের বাইকের ভাই থেকে শুনে আসি। এই জায়গাটার নাম লেম্বুচর, এটার যে নামকরণ ইতিহাস একটু বলেন তো। ইতিহাসটা হইলো, আমরা বলি লেবুর চর, অনেক মানুষ মনে করে কি এখানে লেবুর বাগান, লেবু গাছ আছে, ছিঁড়ে ছিঁড়ে নিব বাসার জন্য বা নিজের খাইব। আসলে লেবু না, এটা লেবু নাই, এটার নামটা হলো আদিবাসী রাখাইন ছিল এখানে। 1700 সনে বন্যা আসছে, আসার পর এখানে আদিবাসী ছিল আর অনেক পরিবার ছিল। ওর পরিবারের ভিতরে একজন মেম্বার, ফ্যামিলি মেম্বার থাকে, ওর নাম হলো লেম্বু মাতবার। সে মারা যাওয়ার পর এই চরটার নাম রাখছে লেম্বুর চর। কথা বুঝছেন? এই আচ্ছা ঠিক আছে ভাইতে, আমরা আসলে এটা শুনে নিলাম। আমিও পাশে ভাবছিলাম এটা আসলে লেবু গাছ আছে, এই জন্য এই জায়গার নাম লেবু। লেবুচর থেকে আমরা হ্যামক, টেন্ট এগুলা সেট করে কিছুক্ষণ আরাম করে নিছি। আর এই দুইটা জিনিসই আমাদেরকে দিয়েছে টাইম ট্রাভেলার। আর আমরা প্রায় এখানে 2 ঘন্টার মতো আরাম করেছি, রেস্ট নিয়েছি, টেন্টে শুয়ে সেই সমুদ্র দেখছি, হ্যামকে দুলে দুলে বাতাস খেয়েছি, সমুদ্র দেখছি। তো আমরা নেক্সট কোথায় যাচ্ছি ভাই? এখন যাব আপনার প্রথম ঝাউবন বলবে, ঝাউবনের পর বলবে 3 নদীর মোহনা। আর ওই যে দেখতে আছে নদীর সুন্দরবনের মাত্রাঞ্চল, কাছাকাছি তিনটে এক জায়গায়। তো তিনটে দেখে আমরা ওখানে যতটুকু সময় করা লাগবে করে আমরা ওখানে থাকবো। তো বন্ধুরা, আমরা লেবুচর থেকে বাইকে করে আবার চলে আসছি আমাদের এই 3 নদীর মোহনা, আর হচ্ছে পিছনে হচ্ছে ঝাউবন। সো 3 নদীর মোহনা, এখানে 3টা নদী হচ্ছে, এই যে এইদিকে 3টা নদী এখানে আসা মিলিত হয়েছে। তো একটা নদী হচ্ছে আন্দারমানিক, পায়রা, আরেকটা হচ্ছে বিশাল। লম্বা, মানে অনেক বড় একটা রিয়েল ভিউ পাওয়া যায়। আর হচ্ছে অপোজিটেই হচ্ছে সুন্দরবনের অংশ বিশেষ দেখা যায়, ওই জায়গাটার নাম হচ্ছে পাথরচর। যদি এখান থেকে ট্রলার দিয়ে যাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই যেতাম, তবে কুয়াকাটা থেকে ওইখানে ট্রলার দিয়ে এখানে আলাদাভাবে ঘুরতে আসা যায় এই পাথরচর। সো এটা সুন্দরবনের অংশ। কুয়াকাটায় যদি আপনি আসেন, একটু সুন্দরবন ঘোরা হয়ে যায়। আমরা এখন আমাদের আজকের দিনের শেষ 3টে স্পট করব। এটা হচ্ছে একটা বড় বাণিজ্যিক জাহাজ, দ্বিতীয়টা হচ্ছে কুয়াকাটার কুয়া, এবং কুয়াকাটা শহরের পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরটা আমরা করব। আমরা এখন চলে আসছি কুয়াকাটাতে, অর্থাৎ কুয়াকাটার নামক স্থানে। সো এখানে এসে যে জিনিসটা আমরা দেখছি সেটা হচ্ছে এইখানে একটা এই যে বাণিজ্যিক জাহাজ, এই জাহাজটা বেসিক্যালি 1800 শতকের, মানে 200 বছর আগের বাণিজ্যিক জাহাজ। তো এখানে এটা একটা প্রাচীন নিদর্শন হিসেবে রেখে দেওয়া হয়েছে। জাহাজটা দেখে দেন আমরা চলে যাই তার পাশেই শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে। আর এই বৌদ্ধবিহারে ঢোকার ইন্টারভিউ হচ্ছে পার পারসন 20 টাকা করে। আর এই বৌদ্ধবিহারে ঢুকলেই হাতের বাম পাশে পড়বে একটা কুয়া, যেই কুয়ার নাম অনুসারে কিন্তু এই জায়গার নাম করা হয়েছে কুয়াকাটা।
আর এখান থেকে একটু সামনে গেলেই এই পুরো বৌদ্ধ বিহারটা, ভিতরে একটা মন্দির, খুব সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে কিন্তু এই জায়গাটাও অবশ্যই ঘুরে যাবেন, কারণ এটা কিন্তু একদমই কুয়াকাটার যে শহর তার একদম পাশে অবস্থিত, হেঁটেই চলে আসা যায়। আমরা কুয়াকাটা থেকে সরাসরি বরিশালের পেয়ারা বাগানে ঘুরতে যাব, দেন আমরা ঢাকা ব্যাক করব। পেয়ারা বাগান নিয়ে আমাদের আলাদা একটা কন্টেন্ট আসতেছে, তো সেই কন্টেন্টটা দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবারে বলে দিচ্ছি আমাদের এই ট্যুরের সমস্ত খরচ। ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার সাথে খরচ হয়েছে পার পারসন 1400 টাকা, এবং টিকিটটা কিন্তু আমরা কেটেছি বিডি টিকিটস থেকে, যেখান থেকে আমরা ভালো একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট পেয়েছি। দেন আপনি কুয়াকাটাতে যাওয়ার পরে যে বাইকে করে ঘুরবেন সেখানে কিন্তু পার বাইক খরচ হবে 800 টাকা, পার হেড 400 টাকা খরচ হবে। এবং আমরা যে হোটেলটাতে ছিলাম সেখানে কিন্তু আমাদের খরচ হয়েছে 1300 টাকা, এবং এই রুমে কিন্তু 4 জন থাকতে পারবেন আপনারা আরামসে। 4 জন থাকলে পার পারসন খরচ হবে 325 টাকা করে। দেন 2 দিনের খাওয়া দাওয়ার খরচ, এখানে আপনাদের খরচ হবে পার ডে 400 থেকে 450 টাকার মতো। সো ওভারঅল কিন্তু আপনি 3000 টাকার মধ্যেই ট্যুরটা প্ল্যান করতে পারবেন, এইভাবে যদি প্ল্যান করেন। আর ভিডিওর শুরুতেই কিন্তু আমরা বলেছি এই ট্যুরটা দিচ্ছি আমরা অফ ডে ছাড়া, যার জন্য আপনারা যদি অফ ডেতে আসেন তাহলে কিন্তু অনেকগুলো খরচে চেঞ্জ হয়ে যেতে পারে, যেমন হোটেল ভাড়া, বাইকের খরচ, এই জিনিসগুলো কিন্তু বেড়ে যেতে পারে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। সো ফ্রিতে কুয়াকাটা ট্যুর দিতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।